2026 বিজেপি ক্ষমতায় আসছে বঙ্গে। দেখুন, এমনটাই হওয়া কিন্তু স্বাভাবিক, কিন্তু হবে কিনা সেটা সময়ই বলবে। তার কারণ আপনারা সকলেই লক্ষ্য করে দেখেছেন যে অরাজকতা রাজ্যে সৃষ্টি হয়েছে শুধুমাত্র যে একটি দুটি ক্ষেত্রে নয়, সার্বিক যে অরাজকতা সৃষ্টি হয়েছে, দুর্নীতিকে যে কোন জায়গায় পৌঁছে দিয়েছে আমাদের এই রাজ্য প্রশাসন, প্রত্যেক দিন সংবাদ মাধ্যমগুলো খুললেই সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যেমন গতকাল আপনারা দেখেছিলেন যে অপারেশন করতে গিয়ে কাঁচি ভেঙে যাচ্ছে, প্রসূতির পেট কাটতে গিয়ে সিজার অপারেশন করতে গিয়ে জং ধরা কাঁচি ভেঙে যাচ্ছে। ঠিক তেমনি আবার খবর পেলাম যে ইনজেকশন দিতে গিয়ে যেটা লিকুইড থাকার কথা তার মধ্যে সেমি সলিড বস্তু রয়েছে। অর্থাৎ সেই ইনজেকশন ভুল করেও যদি সরকারি হাসপাতাল থেকে আপনার দেহে প্রবেশ করে তাহলে যে কোনো সময় মৃত্যু অনিবার্য। এটি ইনজেকশন প্যানফর্টির মধ্যে আছে এবং এটা একটা ভাইলে নয়, পরপর 2-3টে ভাইলে একই রকমের অবস্থা। এত কিছু ঘটার পরেও এটা যে শুধু স্বাস্থ্যক্ষেত্রে এমন অবনতি তেমনটা তো নয়, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনি কল্পনা করতে পারবেন প্রত্যেকটি ক্ষেত্রে, বরঞ্চ একটি ক্ষেত্র দেখাতে পারবেন না যেটাকে দুর্নীতির বাইরে রাখা হয়েছে। এই রকম যখন পরিস্থিতি, অন্যান্য রাজ্যের কথা যদি ধরেন তাহলে এই পরিস্থিতি হওয়ার আগেই কিন্তু সরকার বদল হয়ে যেত, কিন্তু পশ্চিমবঙ্গে কেন এমনটি হতে পারছে না, আজকের বিষয় আমাদের সেটা। পশ্চিমবঙ্গে এত অন্যায় অবিচার হওয়ার সত্ত্বেও কেন প্রশাসনের পরিবর্তন আসছে না? 2026-এ বিজেপি কেন ক্ষমতায় এসেও আসতে পারবে না বা পারার সম্ভাবনা কতটুকু, আজকের পর্বেই আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরবো। যদি পছন্দ হয় তাহলে লাইক, আর যদি মনে করেন আমার যুক্তির সঙ্গে সমর্থন করলেন না তাহলে আপনাদের যুক্তিটা লিখে জানাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য মূল অন্তরায় যেটা রয়েছে তার মধ্যে যদি 1 নম্বরে হয় লিটারেসি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে জাতপাতের সমীকরণ। আপনারা জানেন গতদিনই শুভেন্দু অধিকারীর একটা তথ্য আপনাদের কাছে শোনাচ্ছিলাম। তিনি বলছিলেন যে একটা সময় পশ্চিমবঙ্গে 4টি জেলা ছিল শুধুমাত্র সংখ্যালঘুরা, যেখানে সংখ্যাগুরু ছিল, আর সেই সংখ্যাটা বাড়তে বাড়তে আজকে 9টিতে এসে পৌঁছেছে। অর্থাৎ 9টি জেলা রয়েছে যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, এবং পশ্চিমবঙ্গে 30% সংখ্যালঘুদের বাস। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সকলের আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে, এই সংখ্যালঘুদের 30%-এর মধ্যে অন্তত 28 বা 29%ই শাসক দলের পক্ষে ভোট দেন। সেটা যখন সিপিএম ছিল সিপিএম এর পক্ষে তারা ভোট দিতেন, আবার সেটা যখন তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেসকেও তারা একতরফাভাবে ভোট দেন। এবং যদি সার্ভে করে দেখেন যে মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় তারা কি তৃণমূল কংগ্রেসের এই প্রশাসনের দুর্নীতিতে তারাও কি মুক্ত হতে পেরেছেন? এই দুর্নীতির আঁচ কি তাদের মধ্যে পৌঁছায়নি? উত্তর হচ্ছে হ্যাঁ, তাদের মধ্যেও পৌঁছেছে। তারাও কিন্তু বর্তমান প্রশাসন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ওপর বেজায় অসন্তুষ্ট, কিন্তু তারা করবেনটা কি? তাদের পথ কিছুই নেই। কেন? বিজেপি জুজু। বিজেপি আসলেই নাকি এমন কিছু করে দেবে তারা একেবারে একঘরে হয়ে যাবে বা দেশছাড়া হয়ে যাবে। এই যে ভয় শাসক দল বারবার মুসলিম সম্প্রদায়ের মাথায় ঢুকিয়ে দেয়, তার ডিভিডেন্ড পেতে থাকে শাসক দল, এবং পশ্চিমবঙ্গবাসীর এই কারণের জন্যই অবনতি হতে থাকে। কেন আপনাদের বলছি? যে কোনো নির্বাচনে, সেটা উপনির্বাচন বলুন, বিধানসভা, পঞ্চায়েত, লোকসভা নির্বাচনের মতো নির্বাচনে, সেখানে দেখবেন মুসলিম ভোট এক কাট্টা হয়ে তারা তৃণমূল কংগ্রেস বা যখন যে শাসক দল থাকে তাদেরকেই ভোট দেয় বিজেপি বাদ দিয়ে। বিজেপি এখনো কোনোদিন শাসন ক্ষমতায় আসেনি। আর এই পরিস্থিতিতে এমন একটা পরিবর্তন আমাদের এই রাজ্যে হয়েছে যে কোনো একটা প্রশাসন উন্নতি করলো বা করলো না, কোনো একটা প্রশাসন ঠিক কতটা লেভেলের দুর্নীতি করলো বা করলো না, একটা প্রশাসনের ওপর পশ্চিমবঙ্গের কত শতাংশ মানুষ অসন্তুষ্ট, এইসব কোনো কিছুই ভোটের নিরিখে ভোট বাক্সে বন্দী হচ্ছে না। কেন না? পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে গেলে প্রায় 40%-এর কাছাকাছি ভোটের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে যদি সংখ্যালঘুরা একাই 30% ভোট চোখ বন্ধ করে বা তার আশপাশের ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেয়,
তাহলে বাকি ভোটটা আদায় করা 70% মানুষের মধ্যে থেকে 10% আদায় করা মোটেই কঠিন কাজ নয়। সেক্ষেত্রে অন্যান্য যারা অপোজিশন রয়েছে, মূলত বিজেপির কথাই বলবো যেহেতু এই মুহূর্তে তারা প্রধান বিরোধী দল, তাদের পক্ষে 70%-এর মধ্যে থেকে 40% জোগাড় করা অত্যন্ত কঠিন। আর সেটাই হচ্ছে মূল কারণ এত চুরি দুর্নীতি, সকলেই অসন্তুষ্ট। 2021 সাল থেকে পরিবর্তনের আওয়াজ উঠলেও কোনো নির্বাচনে তার আঁচ পড়ছে না, সম্ভবত 2024-এও তার আঁচ নাও পড়তে পারে। এবং তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন, আপনি যে ক্যাপশনে লিখেছেন 2026-এ বিজেপি আসছে, তাহলে কিভাবে আসবে? দেখুন, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, বর্তমানে বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এমনকি অমিত শাহ, মিঠুন চক্রবর্তী পর্যন্ত, তারা কোন ভাষায় কথা বলছেন আপনারা কি একটু খেয়াল করেছেন? আসুন প্রথমে আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য, গতকাল কালী পুজোর উদ্বোধনের সময় যে বক্তব্যটা তিনি করেছিলেন, একটু মন দিয়ে শুনুন তো। 5টা মায়ের মূর্তি যখন ভাঙা হয় ভীষণ গায়ে লাগে। যখন বাউরিয়া হাওড়াতে নিরঞ্জন শোভাযাত্রায় পাথর ছোড়া হয় খুব গায়ে লাগে। তাই আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আবেদন করব। দুটো লাইন বলে শেষ করব। একটা গীতার লাইন, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার কথা বলবো। দ্বিতীয় কথা বলবো, কেউ কেউ বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি একটু পাল্টে দিতে চাই। আমি বলতে চাই ধর্ম যার যার, ধর্ম রক্ষার দায়িত্ব তার তার। ভালো থাকবেন। শুনলেন বন্ধুরা, কালী পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিলেন যে আমাদের এক থাকতে হবে। ইদানিং তিনি একটা কথা খুব বলছেন, কাটেগা তো বাঁটেগা, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষদের এক থাকার বারবার ইঙ্গিত দিচ্ছেন। এটা যে শুধুমাত্র এই কালী পুজোর মঞ্চ থেকে দিয়েছেন এমনটা নয়, আপনারা দেখবেন এবং পরবর্তীকালেও আপনারা খেয়াল রাখবেন যে যত বাইট দিচ্ছেন ইদানিং শুভেন্দু অধিকারী এই একটা কথা খুব বলছেন, বাঁটেগা তো কাটেগা, অর্থাৎ তিনি চাইছেন হিন্দু সম্প্রদায়ের মানুষদের একবদ্ধ করতে। আপনারা যদি বলেন এটা তো ঠিক না, এটা তো হওয়া উচিত নয়, দেখুন হওয়া উচিত নয় মোরালি আপনারা ঠিকই বলছেন, ধর্মের ভিত্তিতে নির্বাচন হওয়া সম্ভব নয়। কিন্তু একটু ভেবে দেখুন যে 30% মানুষ সংখ্যালঘু সম্প্রদায়েরও ভেবে দেখার প্রয়োজন রয়েছে, যদিও তারা ভাববেন বলে আমার মনে হয় না, যে তারা যা কিছু হয়ে যাক, তাদের সন্তানরা চাকরি পাক বা না পাক, তারা হাসপাতালে এসে সঠিক ট্রিটমেন্ট পাক বা না পাক, সেই রাজ্য প্রশাসনকেই গিয়ে কিন্তু ভোটের লাইনে তারা ভোট দেবে। এবার ভেবে দেখুন যে 30% মানুষ যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তাহলে এই শাসক দলকে হারাতে কোন উপায় বাকি থাকলো? একটাই উপায়, বাকি যে 70% রয়েছে তাদেরকে জোটবদ্ধ হওয়া, এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। সেই কারণেই শুভেন্দু অধিকারী অনেক দিন আগেই বলেছিলেন, বিশেষ করে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর আপনাদের মনে রয়েছে শুভেন্দু অধিকারীর সেই ঐতিহাসিক বক্তব্য যে সবকা সাথ সবকা বিকাশ, সেটা আমরাও বলেছি, তবে এবার থেকে বলবো জো হামারা সাথ হাম উনকা সাথ, অর্থাৎ পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে আমাদের সাথে যারা রয়েছে সেটা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আমরা তাদের পাশেই থাকবো। অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন এই সংখ্যালঘু 30%-এর মন পাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই, তার কারণ তারা মত পরিবর্তন করবে না এবং এটা একেবারেই সঠিক। আপনারাও বুঝতে পারছেন যে সংখ্যালঘুরা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে কাউকে ভোট দেবেন না, সে যত অত্যাচারী তাদের ওপর নেমে আসুক না কেন। এমনকি এই আবাসের বাড়িতেও আমি দেখছিলাম অনেক সংখ্যালঘু পরিবাররা বঞ্চিত হয়েছেন, তারা বলছেন যে তৃণমূলের দুর্নীতির জন্য তারা বঞ্চিত হয়েছেন, কিন্তু যদি জিজ্ঞাসা করেন কাকে ভোট দেবেন, বলবেন যে তৃণমূলকে ভোট দেবো। সেই কারণেই একমাত্র পরিবর্তন যেটা আসতে পারে সেটা এই 70% যারা রয়েছে তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে। আর সেই কারণেই বিরোধী দলের নেতৃত্বরা এই ভাষাতেই শুধুমাত্র কথা বলতে শুরু করেছেন। আপনাদের শোনাবো আরো একটি বক্তব্য শুভেন্দু অধিকারীর। এই যখন কিছুদিন আগে অমিত শাহ এসেছিলেন, আপনাদের মনে রয়েছে একটা পর্যালোচনা বৈঠক হয়েছিল বিজেপির সমস্ত নেতাদের নিয়ে, সেখানেও শুনুন তো শুভেন্দু অধিকারীর বক্তব্যের একটা অংশ, তিনি কি বিষয়ে কথা বলছেন। তিনি কি এমনটা বলছেন যে উন্নতির নিরিখে ভোট হতে হবে, বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে, সেটা বাড়িয়ে দেওয়া হবে, এটা বলছেন, নাকি তিনি বলছেন 70%কে এক হতে হবে? শুনুন তো বক্তব্যটা আরো একটা। আমার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, যেখানে পার্টি আমাকে লড়িয়েছিল
মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। আমি 2021-এ 65% হিন্দুকে এক করেছিলাম, 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম। এবারে আমি 72% হিন্দুকে এক করেছি নন্দীগ্রামে। আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি 8200 ভোট লিড পেয়েছে ওখান থেকে। আসুন আমরা সবাই মিলে এই বাংলার 80% হিন্দুকে ঐক্যবদ্ধ করে এই রাজ্যের এই যে জঙ্গল রাজ খতম করি। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ হতে দেব না। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন, এই পশ্চিমবঙ্গে অন্য কিছু করতে দেব না। এটাই আমাদের আজকের শপথ হওয়া উচিত। তাই শুনলেন বন্ধুরা, এটা শোনালাম দ্বিতীয় বক্তব্য, এবং আপনারা খেয়াল করে দেখবেন এরকম আপনাদের অজস্র বক্তব্য শোনাতে পারি যেটা বিরোধী দলনেতা আজকাল বলছেন। তার মধ্যে প্রায় বেশিরভাগ অংশে তিনি উল্লেখ করছেন বাঁটেগা তো কাটেগা। আপনাদের বললাম যে মোরালি বা আইডিয়ালি বা আইডিওলজিক্যালি এটা হওয়া উচিত নয়, ধর্মের ভিত্তিতে ভোটাভুটি হওয়া উচিত নয়, কিন্তু সংখ্যালঘু বা সংখ্যাগুরু সকলের ভেবে দেখা দরকার যে 30% যদি এক জায়গায় ভোট দেয় তাহলে আর উপায়টা কি রয়েছে। যদি 30% সমস্ত দুর্নীতির শিকার হওয়ার পরেও যদি মনে করেন যে তৃণমূল ছাড়া কাউকে ভোট দেব না, তাহলে এই শাসকের পরিবর্তনের জন্য অনলি ওয়ান রাস্তা খোলা, সেটা হচ্ছে 70%-এর মধ্যে থেকে 40% ভোটে আদায় করে নেওয়া। তার কারণ মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, তাহলে বিজেপি ভোটে জিতবে কি করে? 100%-এর মধ্যে 30% নির্বাচনের আগেই বাদ চলে গেল, তাহলে বাকি যে 70% পড়ে থাকলো সেই 70%-এর মধ্যে তো অন্তত 40% বিজেপিকে আদায় করতে হবে। সেই কারণেই তারা এখন আর নতুন প্রকল্প, নতুন কিছু বলার আর চেষ্টা করছেন না। তারা যেটা বলছেন যে দুর্গাপুজোতে মূর্তি ভেঙেছে বা কালী পুজোতে আক্রমণ হচ্ছে, এই ধরনের বক্তব্য বলে, এবং যেগুলো সত্য, এবং আপনারা দেখবেন সেই ঘটনাগুলো দিনে দিনে বাড়ছে। আপনারা 10 বছর আগেও শুনতেন যে দুর্গাপুজোর মূর্তি ভাঙা হয়েছে, কোনোদিন শুনেছেন? কিন্তু দেখুন ক্রমশ এইগুলো আস্তে আস্তে বাড়তেই থাকছে, এবং আগামী দিনে এগুলো আরো বাড়বে। তার কারণ এই মুহূর্তে যে প্রশাসন ক্ষমতায় রয়েছে তারা একেবারেই ধর্মীয় রাজনীতিটা করে আসছেন বলে উন্নতি না করে ধর্মীয় রাজনীতি করেন। তারা জানেন এই 30%-কে ভয় দেখিয়ে সারা জীবন আমাদের পাশে রেখে দেওয়া যাবে, আর খুব স্বাভাবিকভাবেই বিজেপিকে বাধ্য হতে হচ্ছে কার্যত ওই 70% ভোটের দিকে নজর দিতে। এটা ঠিক ভুল সেটা বিবেচ্য বিষয় নয়, নিশ্চিতভাবে আপনারা অনেকেই বলবেন এটা হয়তো ঠিক নয়, আমিও আপনাদের সঙ্গে সমর্থন করি, কিন্তু ঠিক করতে গেলে কি করতে হবে? যদি দেখতাম যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা ভোট দেন উন্নয়নের নিরিখে, তারা ভোট দেন যারা দুর্নীতি করছেন তাদের বিপক্ষে, তাহলে নিশ্চিতভাবে সেখানে সমাজ এগিয়ে যাওয়ার একটা পথ পেত ধর্মীয় রাজনীতি ছাড়া। কিন্তু যেখানে সংখ্যালঘু সম্প্রদায়রা তারা কনসোলিডেট ভোট দেয়, সে তাদের ওপর যতই অত্যাচার অবিচার নেমে আসুক না কেন, তাহলে পরিবর্তনের একটা রাস্তায় খোলা, যেটা বিজেপি বুঝে গিয়েছে, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে একেবারেই ঠোঁট কাটার মতো করে বলে দিয়েছিলেন। অনেকেই হয়তো শুভেন্দু অধিকারীর সমালোচনা করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু ভেতরে ভেতরে সেই নীতিটাই কার্যত তারা মেনে নিয়েছিলেন, সেটা আজকে অন্তত বুঝতে পারছেন। তার কারণ প্রত্যেকটা জনসভা থেকে, প্রত্যেকটা বক্তব্য থেকে শুভেন্দু অধিকারী একটাই বক্তব্য বলছেন, বাঁটেগা তো কাটেগা। হরিয়ানার রেজাল্টকে তিনি বারবার উল্লেখ করে এই বক্তব্য তিনি বলছেন। শুধু তিনিই নয়, আপনাদের শোনাতে চাইব মিঠুন চক্রবর্তীর একটা বক্তব্য। কিছুদিন আগেই দাদা সাহেব ফালকে পেয়েছেন, এবং অমিত শাহ যখন আমাদের রাজ্যে এসেছিলেন তখন মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন। মিঠুন চক্রবর্তীর বক্তব্যটা শুনে আমি কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। যেভাবে তিনি বক্তব্য রেখেছিলেন, আমার তো মনে হচ্ছিল এই রাজ্য প্রশাসন বোধহয় আবার একটা নোটিশ তাকে পাঠিয়ে না দেয়। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে প্রথমত ওই 1 কোটির সদস্য পদ সংগ্রহ করতে হবে, সেটা তো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় তিনি যেটা বলেছিলেন যে ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি নাকি বলেছিলেন যে হিন্দুদের নাকি ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন। এবং এই প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলছেন যে এ নিয়ে একটা নিন্দাও করেননি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের কি করণীয়? তিনি এখানে বলছেন আমাদের করণীয় হচ্ছে যে যারা বলছে 30%-কে গঙ্গায় ভাসিয়ে দেবে, তাদের জমিতে গিয়ে তাদেরই আমরা মেরে আসব, বা এই ধরনের একটা বক্তব্য তিনি বলেছিলেন। শুনুন একবার এক্স্যাক্টলি বক্তব্যটা, শুনে এই এতক্ষণ যে আলোচনাটা করছিলাম সেটাই আপনারা বুঝতে পারবেন। মিঠুন চক্রবর্তীর বক্তব্য এবং
অমিত শাহের প্রতিক্রিয়াটা একটু খেয়াল করবেন। মিঠুন চক্রবর্তী যখন এই ধরনের বক্তব্য বলছেন, অমিত শাহ কিভাবে মুচকি মুচকি হাসছেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই নীতিটা ওপর থেকেই কি আসছে না। শুনুন মিঠুন চক্রবর্তীর বক্তব্যটা। আপনারা সবাই বলেন যে দাদা আপনি সামনে আসুন, আপনি সামনে আসুন, একটু আপনি সামনে আসলে আমি একটা সাহায্য পাই। আমি সামনে আসা মানে লাস্ট ইলেকশনে 37 ডেজ আমি ক্যাম্পেইন করেছি, খালি মুড়ি আর গুড় খেয়ে। কিন্তু দ্য রেজাল্ট খুব দুঃখ পেয়েছি। কেন পেয়েছি? এইবার তো সুকান্তদা বললেন আর 3% যদি পাই আমরা জিতব। আপনাদের কাছে একটা আমি প্রমিস চাই, তাহলে আমি আগে আসবো। বলুন আমরা কি 1 কোটি সদস্য করতে পারবো? জোর নেই, গলায় জোর নেই, সত্যি করে বলুন 1 কোটি সদস্য কি আমরা তৈরি করতে পারবো? তাহলে আমিও কথা দিলাম 26 वो मसनद हमारा होगा। कुछ भी करेंगे 26 ये मसनद हमारा होगा। कुछ भी करेंगे, कुछ भी। मैं होम मिनिस्टर साहब के सामने बोल रहा हूं, कुछ भी के अंदर बहुत सारे मतलब छुपा हुआ है। देखिए हमारे यहाँ एक लीडर बोलता है कि हम 70% मुस्लिम हैं, 30% हिंदू, हम इनको काट के भागीरथी में बहा देंगे। हमने सोचा चीफ मिनिस्टर कुछ तो बोलेगा, कैसी बात मत करो, किसी ने कुछ नहीं कहा। लेकिन हम चीफ मिनिस्टर नहीं है, लेकिन हम तो बोलेंगे तुम काट के भागीरथी में फेंक दोगे, लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी में नहीं, तो भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। इसीलिए बार बार कह रहा हूं हम कुछ भी करेंगे, कुछ भी। हमको वो कार्यकर्ता चाहिए जो सामने आके लड़ेंगे। हमको वो कार्यकर्ता चाहिए जो सीना तान के बोलेंगे मार साला, देखता हूं तेरे में कितनी गोली है। लेकिन साथ साथ ये भी बोल रहा हूं हमको वो कार्यकर्ता नहीं है जो पैसा लेके काम कर रहा है। শুনলেন বন্ধুরা, অর্থাৎ পরিষ্কারভাবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে কথাটা অনেকদিন আগেই বলে দিয়েছিলেন যে জো হামারা সাথ হাম উনকে সাথ, আমার মনে হয় এই নীতিটাই বিজেপি ফলো করছে। এবং আপনারা বলতে পারেন যে বিজেপি সাম্প্রদায়িক, দেখুন সাম্প্রদায়িক তৃণমূল করে দিয়েছে। কেন? যে আপনারা 30%কে ভয় দেখিয়ে 30%-এর ভোট যদি নিতে থাকেন, তাহলে আপনাদের হারানোর জন্য একটা পথই খোলা, সেটা হচ্ছে বাকি 70%-এর মধ্যে থেকে 40%-কে একসঙ্গে করতে হবে, একবদ্ধ করতে হবে, তাছাড়া জয়ের কোনো সম্ভাবনা নেই। এবং সেই কাজটাই শুভেন্দু অধিকারীরা করছেন। ভোটে জেতার জন্য যে কাজটা করা দরকার সেটাই তারা করছেন। তার কারণ আপনারা সেইভাবে ভুল বুঝিয়েছেন। আর সংখ্যালঘু মানুষরাও, তারাও কিন্তু কোনো পরিবর্তনের চেষ্টা করছেন না। তারাও বিভিন্ন ক্ষেত্রে জর্জরিত সমস্যায়, তাদের সন্তানরাও চাকরি পাচ্ছেন না, তারাও বেকারত্বে ভুগছেন, অথচ সবকিছু হজম করে নিচ্ছেন এবং ভোটের লাইনে গিয়ে তৃণমূল কংগ্রেসকেই 100 জনের মধ্যে 99 জন বা 95 জন গিয়ে লাইনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। তাহলে বলুন বাকিটা কি থাকলো? সেই কারণে সমাজে পরিবর্তন যদি চান, যদি মনে করেন যে ধর্মের ভিত্তিতে ভোট হওয়া উচিত নয়, তাহলে প্রত্যেকটা মানুষকে উন্নতির নিরিখের লাইনে গিয়ে ভোট দিতে হবে। কে বিজেপি, কে সিপিএম, যে উন্নতি করছে তাকে ভোট দিতে হবে, যে দুর্নীতি করছে তার বিরুদ্ধে ভোট দিতে হবে। এটা যদি আমরা পশ্চিমবঙ্গের মানুষরা শুরু করতে না পারি, তাহলে ধর্মীয় রাজনীতি কোনোদিনও থামবে? বিজেপিকে একা সাম্প্রদায়িক বলে লাভ নেই। তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক না হলে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ধরনের সাম্প্রদায়িক না হলে বিজেপির সাম্প্রদায়িক হওয়ার প্রশ্নই আসতো না। কি বলেন বন্ধুরা? তবে হ্যাঁ, শুভেন্দু অধিকারী যে লাইন নিয়েছেন এটাই সঠিক লাইন। যদিও আমি এই লাইনকে পছন্দ করি না, তা সত্ত্বেও এই মুহূর্তে আর কোনো উপায় না দেখে বলছি এটাই একমাত্র লাইন যদি পরিবর্তন করতে হয়। এবং যেহেতু একটা সঠিক পথ তারা নিয়েছেন, আমার মনে হয় সেই পথে যদি তারা কাজ করতে পারেন,
যদি সঠিকভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করতে পারেন যেভাবে আপনাদের আমি বোঝালাম, তাহলে নিশ্চিতভাবে আগামী দিনে পরিবর্তনের সম্ভাবনা যথেষ্টই রয়েছে। তার কারণ একটা বিরাট অংশের মানুষ এই শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে। সেই কাজটা ভোট বাক্স পর্যন্ত করার দায়বদ্ধতা কেন্দ্রীয় বা বিজেপি নেতৃত্বদের। কি বলবেন বন্ধুরা, আপনারা কি সহমত হলেন আজকে আমাদের যুক্তির সঙ্গে? যদি হন তাহলে নিদেন পক্ষে একটা লাইক কিংবা একটা কমেন্ট, আর যদি অন্য কোনো মত থাকে তাহলে অবশ্যই আপনাদের মতটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।